আমি মাঝে মাঝে সংবিধানে যে প্রণেতা ডক্টর আম্বেদকর তার কথা বলি। ডক্টর আম্বেদকর এই লিবার্টি স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে হোয়াট ইজ কল লিবার্টি, হোয়াট ইজ কল স্বাধীনতা, স্বাধীনতা কারে বলে? এটা বলতে গিয়ে বলেছেন যে স্বাধীনতা মানে হচ্ছে গরিবের স্বাধীনতা, স্বাধীনতা মানে হচ্ছে দেশের এই যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছিলাম, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলছিলাম, দেশের মধ্যে আইন আছে তার কথা বলছিলাম। এই আইন এমন হবে যে আইন গরিব মানুষের ক্ষমতা বৃদ্ধি করবে আর বড়লোকের কাছে ক্ষমতা কমাবে। তার মানে হচ্ছে রিলায়েন্সের ওই শপিং মলে যে কাজ করবে তার মাইনে 8,000 হবে না 20,000 হবে, শ্রমিকরা ডিসাইড করবে, মালিকের ক্ষমতা কম হবে, সেখানে রাষ্ট্র কন্ট্রোল করবে, রাষ্ট্র রেগুলেট করবে আইন দিয়ে। আইনটা হবে এই রকম। তাহলে কেমন আইন হবে? আইনসভায় পাশ হয় না, লোকসভা বিধানসভায় পাশ হয় তো। তাহলে লোকসভায় বিধানসভায় যদি আপনার ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেওয়া যায়, তাহলে সংবিধানের ওই মূলনীতি আম্বেদকর যে কথা বলেছিলেন তাকে পরাজিত করা যাবে। এইটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে শত্রুটা বুঝতে হবে, সমস্যাটা বুঝতে হবে, চক্রান্তটা বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভোটাধিকার হারিয়েছি। শুধু ভোটাধিকার হারিয়েনি, আমরা প্রতিদিন কিছু না কিছু হারাতে পড়েছি। গরিব মানুষ আরো গরিব হচ্ছে, হারাচ্ছে তো, গরিব মানুষ আরো গরিব হচ্ছে। সংবিধানের বিরোধিতা হচ্ছে তো, সংবিধানের যে নীতি তার বিরুদ্ধে কাজ করছে তো। রাষ্ট্র কাজ করছে, প্রজাতান্ত্রিক দেশ, এরা রাজার রাজতন্ত্র নেই, রাজা শাসন করে না, রাজা যা বলবে তাই হবে না। সংবিধানের প্রথম শব্দই হচ্ছে, প্রথম বাক্যই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা এই দেশের নাগরিক, এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের দেশের নাগরিক, আমরাই সংবিধান বানিয়েছি। তাহলে আমরা যে সংবিধান বানিয়েছি, যে সংবিধান বলছে গরিব মানুষের সঙ্গে ধনী লোকের এই অন্তরায় দূর করতে হবে, শিক্ষা উন্নতি ঘটাতে হবে, সামাজিক অন্তরায় দূর করতে হবে, আর ওরা বলছে বর্ণপ্রথার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ওরা বলছে বর্ণপ্রথার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আক্রমণ শানাচ্ছে আস্তে আস্তে। যারা নিম্ন বর্ণের মানুষ ছিলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বর্ণপ্রথা প্রচলিত ছিল চিরকাল, আস্তে আস্তে আপনার কাছ থেকে ধন সম্পত্তি কেড়ে নিয়ে, কাজ কেড়ে নিয়ে, শিক্ষা কেড়ে নিয়ে আপনাকে ওই দিন মজুরে পরিণত করবে, যে দাসে পরিণত করবে। এটাই হচ্ছে ওদের লক্ষ্য। তাহলে আপনার যদি ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, তাহলে আপনি দাবি করতে পারবেন না কেন আমার 100 দিনের কাজটা দিলেন না। 100 দিনের কাজটা যদি কেড়ে নেয় আর আপনি যদি চিৎকার করতে যান, তখন পেছন থেকে মৃদু হেসে বলবে তোমার তো ভোট দেওয়ার ক্ষমতা নেই, তুমি তো আমাকে সরাতেই পারবে না ক্ষমতা থেকে, তোমার কাজ দিলাম না বয়েই গেছে। চক্রান্তটা হচ্ছে এইখানে। তাই লড়াইটা করতে হবে সম্মিলিতভাবে করতে হবে। কারণ লড়াইটা হচ্ছে আজকে সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের মধ্যেকার যতগুলো কথা আছে ধীরে ধীরে সব কেড়ে নিচ্ছে। বামপন্থীরা যখন ছিল, বলতে হচ্ছে, গর্বের সঙ্গে বলতে হবে যে ঘরে ঘরে শিক্ষা পৌঁছাতে হবে, সরকারি শিক্ষার প্রতিষ্ঠা করতে হবে। আর এখন দেখুন, আমি লয়ার, আমি যখন ল পাশ করেছি তখন 4টে সরকারি ল কলেজ ছিল, একটাও প্রাইভেট ল কলেজ ছিল না। আজকে পাড়ায় পাড়ায় প্রাইভেট ল কলেজ হয়ে গেছে। পয়সা দিচ্ছে, সার্টিফিকেট নিয়ে চলে আসছে, কেউ লেখাপড়া করে না। তাহলে একটা উকিলের কাছে আপনি কালকে যাবেন, সে লেখাপড়া না শিখেই একটা সার্টিফিকেট দখল করেছে ওকালতির, সে সঠিক সিদ্ধান্ত দেবে আপনাকে? দেবে না। বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, সেখানেও পয়সা দিয়ে ডাক্তারি পড়তে ভর্তি হচ্ছে। দেখতে পাচ্ছেন তো দুর্নীতি, দেখতে পাচ্ছেন তো? তাহলে আপনি রোগ নিয়ে হসপিটালে যাবেন, আপনার চিকিৎসা করবে যে লোকটি, সে লেখাপড়াই করেনি, সে তো ছুরি চালাতেই পারে না, ইঞ্জেকশন দিতেই পারে না, সে তো আপনাকে মেরে ফেলবে। তাহলে আপনি যখন অসহায় হয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন, তখনও পড়ছেন ওই একই চক্রান্তের হাতে। বুঝতে হবে, প্রতিদিনকার সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার যা যা অধিকার ছিল, সেই অধিকারগুলো আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। আইনে বলা আছে 2006 সালে পশ্চিমবঙ্গের এই বিধানসভা সিদ্ধান্ত নিয়েছিল যে পাড়ায় যদি কোনো গাছ কাটতে হয়, এই যেসব গাছ আছে আমাদের চারপাশে আছে,
তাহলে পারমিশন নিতে হবে, একটা গাছ কাটলে 5টা গাছ রোপণ করতে হবে। কেন বলেছিল? কারণ যদি অক্সিজেন না নিতে পারি মরে যাব আমরা। গাছ অক্সিজেন তৈরি করে তো, এখন বুঝতে পারছি না আমরা। ক্যান্সার বেড়ে যাচ্ছে, যেসব জায়গায় স্পঞ্জ আয়রনের কারখানা আছে ওই পাথর খাদান তৈরি করছে বীরভূমে। আমি মামলা করছি সিলিকোসিস ভিকটিমদের জন্যে। এই পাড়ার লোক কাজ না পেয়ে তারা মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে যাচ্ছে খাদানে, আর সেখানে গিয়ে গামছা মুখে বেঁধে পাথর ভাঙছে, আর ওই পাথরের গুঁড়ো নাকে ঘুরে ভিতরে ঢুকে গিয়ে এই যে লাংটা ফুসফুসটা এরকম করে সেটা শক্ত হয়ে যাচ্ছে, আর পাম্প করতে পারছে না। এই রোগটার নাম হচ্ছে সিলিকোসিস। এই সিলিকোসিস রোগটা হলে তারা বাঁচে না, মরে যায়। পশ্চিমবঙ্গে এইরকম হাজার হাজার রোগীর তালিকা আমি বানিয়েছি, আদালতে মামলা করে তাদের জন্য রিহ্যাবিলিটেশন স্কিম বানিয়েছি, যাতে তাদের পেনশন পায়, তার পরিবারের লোক পেনশন পায়। তার মানে হচ্ছে আপনি কাজ পেলেন না, ওইখানে ওই কারখানার মালিক আপনার মুখে গামছা বাঁধিয়ে আপনাকে পাথর ভেঙে তার মুনাফা অর্জন করে নিল। আপনার স্বাস্থ্যের কথা সে ভাবেনি, আপনার 22 বছরের ছেলেটা মারা গেল। আমি এই রকম পরিবারও দেখেছি গোয়ালদাও গ্রামে মিনাখার, যেখানে একটা বাপের 3খানা ছেলে 3টেই মারা গেছে, কারোর বয়স 30 পেরোয়নি। এইটা হচ্ছে বাস্তবতা। তাহলে সকালে অক্সিজেনটা ঠিক করে নিতে পারছি কিনা, দুবেলা খাবার স্বাস্থ্যমতো পাচ্ছি কিনা, পুষ্টি ঠিক মতো আসছে, এই সব দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থার, আপনার নয়। 100 দিনের কাজটা পাচ্ছে কিনা, আপনার ছেলেটা স্কুলে যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে মাস্টারটা পড়াচ্ছে কিনা, মাস্টারটার যোগ্যতা আছে কিনা, এই সব কিছু বিচার করার দায় এখন আপনার ঘাড়ে। নেবেন কি নেবেন না? যদি না নেবেন তাহলে এইখানে মিটিং করে লাভ নেই, সমাবেশ করে লাভ নেই। এই দায়ে কারোর একার নয়, লড়াই করতে হবে সংঘবদ্ধভাবে। যে কথা বলছিলাম যে ট্রাইব্যুনালে যে বিচার চলছে, আগামী 20 বছর আপনি এই অ্যাপিলের সিদ্ধান্ত হবে না। আপনার উত্তর 24 পরগনা জেলা জজই নেই। যে জজকে দেওয়া হয়েছিল তিনি বিচার করতে গিয়ে বলেছেন যে আমার এখানে তো কোনো রেকর্ডই নেই। তার অর্ডারে লিখছেন যে যে অ্যাপিল হচ্ছে সেই অ্যাপিল শুনানি করতে গিয়ে দেখলাম যে অ্যাপিলের কোনো কারণ দিয়ে বাতিল করা হয়নি, সেই কোনো রেকর্ড নেই। তাহলে যে কথা বলছিলাম কারণ জানার অধিকার আপনার আছে, কানুনকে লিপিবদ্ধ করতে হবে, তা করা হয়নি। নির্বাচন কমিশন বেইমানি করেছে কি করেনি? তাহলে নির্বাচন কমিশন বেইমানি করলো, এসডিও বেইমানি করলো, বিএলআরও বেইমানি করলো, ডিএম বেইমানি করলো, ছেড়ে দেব নাকি আমরা? অনেকে কাগজ হাতে নিয়ে বসে আছেন। আমি বলছি সহযোগিতা করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কাগজ এইখানে জমা করলেই আপনার নামটা উঠে যাবে এমনটা হবে না। রাষ্ট্র ব্যবস্থা যখন চক্রান্ত করে, সেই চক্রান্ত এতটাও সহজ হয় না যে আপনি কাগজ জমা দেবেন আর আপনার নামটা উঠে যাবে। ওরা সম্মিলিতভাবে চাইছে আপনার নামটা না উঠুক, যাতে আপনাকে ওই কৃতদাসে পরিণত করা যায়। তাই লড়াই করতে গেলে শুধু কাগজ হ্যান্ড ওভার করে সমস্যার সমাধান হবে না। আমরা ঠিক করেছি আইনজীবীরা মিলে যে আদালতে একটা জনস্বার্থ মামলা করব। জনস্বার্থ মামলা করব। এই ডিএম, বিডিও, বিএলআরও, এসডিও যারা ছিলেন নির্বাচন কমিশন পর্যন্ত, যারা নিজেরা বলেছিলেন যে এই 12খানা ডকুমেন্ট যারা আমি দেখাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, পেনশন পেমেন্ট অর্ডার আছে, চাকরি করছেন, নামটা নেই। আমার ভোটাধিকার ছিল, আপনি কেড়ে নিয়েছেন। আমার ভোট দেওয়ার দায়িত্ব ছিল, আমার ভোট দেওয়ার দায়িত্ব ছিল দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, আপনি দিতে দেননি। লড়াইটা করতে হবে। তাহলে এই তালিকায় যে আমি চার্ট বানিয়ে দিয়েছি, এই চার্টে আপনাকে অ্যাপিলের নাম্বার লিখতে হবে, আপনার অ্যাপিল কবে ফাইল করেছেন সেটা লিখতে হবে, 12খানা ডকুমেন্টের মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনার কাছে আছে লিখতে হবে, কি কারণে আপনাকে নোটিশ জারি করেছিল সেই কারণটা লিখতে হবে, সেই কারণে কি জবাব দিয়েছিলেন সেটা লিখতে হবে। কোনো কারণ ছাড়া কেন বাতিল করেছে জানতে চাই আমরা। পাশে মোবাইল নাম্বারটা লিখতে হবে। আমরা এই সমস্ত তথ্য আদালতে পেশ করব। আমরা বলবো অমুক তারিখে আমরা অ্যাপিল ফাইল করেছি, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন আছে, সামনে কিছু কিছু জায়গায় লোকসভা নির্বাচনও হবে। আমার নাম যদি 10 বছরের পর বাদ ডাকেন, তা আমরা হতে দেব না। আমরা লড়াই করব। যাদের নাম আছে, যাদের নাম নেই, আমরা স্থির করলাম আজ থেকে
কাউকে আমরা ছাড়বো না। আমরা আদালতে তদন্ত চাইব, আর তদন্ত চাইব এই ডিএমের এগেনস্টে, বিডিওর এগেনস্টে, এসডিওর এগেনস্টে। প্রয়োজনে বিভাগীয় তদন্ত করে আপনার চাকরিটা খারিজ করার ব্যবস্থা করব। কারণ আপনি দায় নিয়েছিলেন আমার নাম অন্তর্ভুক্ত করার, আপনি চক্রান্ত করে পার পাবেন না। আমরা বলেছি যে এই আদালতকে, এই ট্রাইব্যুনালকে জোকায় রাখলে হবে না। আমরা আইনের ভাষায় বলি অ্যাক্সেস টু জাস্টিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইট। এই যে বিচার পাওয়ার অধিকার, এই অধিকার হচ্ছে আমার মৌলিক অধিকার। আমি যদি অ্যাক্সেস টু জাস্টিস যদি ট্রাইব্যুনালে যেতে না পাই, বিচারের ক্ষেত্র সেখানে যদি পৌঁছাতে না পারি, তাহলে আমার অ্যাক্সেস টু জাস্টিস ডিনাইড হচ্ছে। যদি বিচারের ক্ষেত্রস্থলে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে আমার এই মৌলিক অধিকার খর্ব হচ্ছে। আমার বসিরহাটে কোর্ট থাকতে পারে, বনগাঁয় কোর্ট থাকতে পারে, জেলায় আদালত থাকতে পারে, বারাসাতে, তাহলে আমার ট্রাইব্যুনালের বিচার কেন জোকায় হবে? আমার জেলার বিচারের ট্রাইব্যুনাল আমার জেলায় নিয়ে আসতে হবে। আমরা একটা মাস পিটিশন লিখে দিয়েছি। পিটিশনটা পড়ে নেবেন আপনারা, এই যারা নেতারা আছেন আমি এদের কাছে পাঠিয়ে দেব। আমি যা লিখেছি তা আপনারা পড়বেন, কোথাও যদি মনে হয় ভুল হয়েছে সাজেশন দেবেন। লড়াইটা আমার একার নয়, আমি আপনার লড়াইয়ে সহযোদ্ধা মাত্র, একসঙ্গে লড়াই করতে চাই। এই মাস রিপ্রেজেন্টেশন পড়ুন, আর সম্মতি দিলে আর তার তলায় একটা সই করে দিন। আমরা আদালতে দাখিল করে বলতে চাই যে আদালত যদি থাকে আমার জেলায় করতে হবে এই ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল জোকায় থাকতে পারে না, ট্রাইব্যুনাল হবে আমার জেলাতে, আমার জেলার নাগরিকের জন্যে। আমরা 3 নম্বর দাবি রাখতে চাই যে অ্যাপিলের নিষ্পত্তি করতে হবে সময় মতো। কিভাবে করবেন আপনার বিষয়? যাদের কাছে এই 12খানা ডকুমেন্ট আছে তাদের নাম ইমিডিয়েটলি অন্তর্ভুক্ত করতে হবে। আর একই সঙ্গে দাবি করছি যে কথা বলতে শুরু করেছিলাম আজানের আগে, যে কারণ দর্শানো, কারণ রেকর্ড করা, কারণ জানানো, এই 3টাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের অংশ। আমরা কেউ জানি না অ্যাপিল ফাইল করে দিয়েছি। আপনার নিজের ওয়েবসাইট আছে ইলেকশন কমিশন, ইলেকশন করে বিজেপিকে জিতিয়ে দিয়ে বাড়ি চলে গেলে হবে না। এই প্রত্যেকটা লোক যাদের কাছে শোকজ করেছিলেন, যাদের নাম এই অ্যাডজুডিকেশনে এসছে, যাদের নাম বাতিল হয়েছে, তাদের অধিকার খর্ব হয়েছে। তাই অধিকার খর্ব যদি হয়, এই মৌলিক অধিকারের যে রাইট, এই অধিকার আমাকে দিতে হবে। ফলে আপনার ওই ওয়েবসাইটে আমার নামের পাশে কি কারণে আমার নাম বাতিল হয়েছে তাকে আপলোড করতে হবে। আদালতে এই দাবি আমরা করছি।